সময়টা ১৯৪৫। তখনও নোবেল পাননি আলেকজান্ডার সোলজেনিটসেন। কাজ করতেন প্রুশিয়ায়। বন্ধু নিকোলাই ভেটকোভিচকে সরকারের সমালোচনা করে একটি চিঠি লিখেছিলেন তিনি। ভাগ্যহত সোলজেনিটসেনের সেই চিঠি বেহাত হয়ে যায়। সরকারের রোষানলে পড়ে যেতে হয় কারাগারে, যে সে কারাগার নয়। অসংখ্য কয়েদির জীবন নিংড়ে নেয়া সেই কারাগারকে ইতিহাস মনে রেখেছে গুলাগ নামে। সোভিয়েত যুগে রাশিয়ায় তৈরি করা নৃশংস এক সংস্কৃতির অন্যতম অধ্যায় ছিল গুলাগ। গোটা বাল্টিক অঞ্চলে বানানো হয়েছিল অগণিত গোপন কারাগার। কমিউনিস্ট শাসনের বিরোধী মতবাদের ব্যক্তিদের স্থান হতো সেগুলোতে। ৩ দশক ধরে সক্রিয় থাকা কারাগারগুলোতে প্রায় ২ কোটি মানুষের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। মৃত্যুই ছিল সেখান থেকে মুক্তির একমাত্র উপায়। ১৯১৯ সালে ভ্লাদিমির লেনিন প্রথম অপরাধীদের জন্য গুলাগ তৈরি করেন। এটি মূলত ছিল প্রিজন ক্যাম্প। তখন সমাজের ধনাঢ্য ব্যক্তিদের কুলাগ বলা হতো। লেনিন চেয়েছিলেন কুলাগদের ব্যক্তিগত সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নিতে। অনেকেই তাতে রাজি না হওয়ায় লেনিন তাদের কিছু বছরের জন্য গুলাগে আটকে রাখতেন। সেখানে শুধু বন্দি দশায় নয়, তাদেরকে দিয়ে কঠোর পরিশ্রম করানো হতো। লেনিনের পর জোসেফ স্ট্যালিন ক্ষমতায় আসেন। শুরুতেই তিনি গুলাগের সংখ্যা বাড়ালেন। দেশের বিভিন্ন স্থানে খোলা হলো নতুন নতুন ক্যাম্প। সরকারের আনুগত্য প্রকাশ না করলেই তার গন্তব্য হতো গুলাগ। প্রথম দিকে সেনা ও প্রশাসনের অবাধ্য কর্মকর্তাদের এখানে নেওয়া হতো। পরে লেখক, গায়ক, চিকিৎসক যেই তার সম্পর্কে নেতিবাচক কথা বলতেন তাকেই এই শাস্তি দেওয়া হয়েছে। রেহাই পায়নি সন্তান সম্ভবা নারী বা শিশুও। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসে যায়। স্ট্যালিন এতটাই বেপরোয়া হয়ে ওঠেন যে তিনি জার্মানির বিরুদ্ধে কোনো সেনা যুদ্ধ করতে না চাইলে তাকে গুলাগে পাঠাতেন। কেউ যদি জার্মানির কাছে আত্মসমর্পণ করত তবে শাস্তি পেতে হতো তার পরিবারকে। সোভিয়েত সৈন্যদের সামনে 2টি পথ খোলা ছিল, জার্মানদের হাতে মৃত্যু অথবা আত্মসমর্পণ। সেক্ষেত্রে গুলাগের দুর্বিষহ অত্যাচার অবধারিত ছিল আত্মসমর্পণকারী সৈন্যের পরিবারের। কি হতো এই গুলাগে? এখানে বন্দীদের বৈরী আবহাওয়ায় দিনে 14 ঘন্টা করে কাজ করতে হতো। পুরো দেশ বরফে আচ্ছন্ন থাকলেও বন্দীদের পরিত্রাণ ছিল না। নারীদেরও করতে হতো পুরুষদের সমান কাজ। বৈরী আবহাওয়ায় হাড়ভাঙা খাটুনিতে মৃত্যুর কোলে ঢলে পড়তেন অনেকে। কিন্তু লাশের মিছিলে অবিচল গুলাগ কর্তৃপক্ষ। বরং পূর্ব ইউরোপ বা মধ্য এশিয়া থেকে প্রতিনিয়ত আসা বন্দীদের চালান সরগম করে রাখত গুলাগ। বাগান পরিচর্যার মতো কাজ নয়, গুলাগের বন্দীদের দিয়ে করানো হতো বড় বড় প্রকল্পের কাজ। এসব কাজে তাদের জন্য বরাদ্দ ছিল হাতুড়ি, বাটালি, কোদালের মতো সাধারণ কিছু যন্ত্র। মস্কো ভলগা খাল, শ্বেতসাগর, বাল্টিক খালের পানিতে মিশে রয়েছে এসব বন্দীদের রক্তাক্ত ইতিহাস। এক বাল্টিক খাল খনন করতে গিয়ে অন্তত 12,000 বন্দী মারা গিয়েছিল। কলিমা রাজপথের নামই তো হয়ে গিয়েছে দ্য রোড অফ বোনস, অর্থাৎ হাড়ের রাস্তা। এই রাস্তা বানাতে এত মানুষের মৃত্যু হয়েছে যে ইট পাথরের রাজপথের নিচে হাড় খুঁজে পাওয়া অসম্ভব কিছু নয়। এত কাজ করেও খাবার মিলত খুবই সামান্য। দিনে 2 বেলা খাবার দেওয়া হলেও তা যথেষ্ট নয়। 3 জনের কোনো পরিবারের জন্য বরাদ্দ থাকতো মাত্র 140 গ্রাম রুটি। ক্ষুধার তাড়নায় অনেকেই ইঁদুর, পোকামাকড়, বন্য কুকুর শিকার করে খেত। পরিধানের জন্য বছরে 1টি কাপড় বরাদ্দ থাকতো। কেউ মারা গেলে তার কাপড় নিয়ে চলত কারাগারি। ১৯৫৩ সালে স্ট্যালিন মারা গেলে মুক্তি পায় সব বন্দী। তবে তার আগেই গুলাগ কেড়ে নিয়েছে লাখো প্রাণ। নিকিতা ক্রুশ্চেভ ক্ষমতায় এসে গুলাগের দরজা বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু এটি একদম নির্মূল করা হয়নি। হাজার হলেও এটি ছিল বিনা খরচায় শ্রমিক পাওয়ার এক মোক্ষম বন্দোবস্ত। এরপর গুলাগ সাধারণ অপরাধী ও দেশদ্রোহীদের জন্য ব্যবহার করা হতো। ১৯৮৭ সালে মিখাইল গর্বাচেভ এগুলো চিরতরে বন্ধ করে দেন। গুলাগ সোভিয়েত ইউনিয়নের ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯২০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত প্রায় 1,80,00,000 মানুষকে বন্দী করে রাখা হয়েছিল এই গুলাগে। এর অস্তিত্বের কথা মানুষ জানলেও গুলাগের নৃশংসতা ও অমানবিকতা সম্পর্কে জানা যায় সোভিয়েত ইউনিয়নের পতনের পর। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।